আজ আমরা এখানে সমবেত হয়েছি প্রতি বছরের মতো পিবিটি প্রতিষ্ঠা দিবস পালনের উদ্দেশ্যে। শিক্ষা আদালত পর্যন্ত পিবিটি প্রতিটি ভুক্তভোগী মানুষের আইনি লড়াই সরাসরি অংশগ্রহণ করে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে রাজ্য মেডিকেল কাউন্সিলে প্রতিটি চিকিৎসার গাফিলতির অভিযোগের নিষ্পত্তি যাতে 6 মাসের মধ্যে হয় এবং নিঃস্বার্থভাবে এবং সরাসরি যাতে চিকিৎসার গাফিলতির বিচার তারা করেন এবং সমাজে যাতে আর চিকিৎসার অবহেলা এবং গাফিলতি না থাকে এই ব্যবস্থা, এই বার্তা দিচ্ছে। এছাড়া সামগ্রিক বিষয়গুলো যেগুলো প্রায় গোটা সমাজকেই এফেক্ট করে, সেই রকম বিষয়গুলোতে আমরা স্বাস্থ্যবিধি বা নীতি প্রণয়নের ক্ষেত্রে যেগুলো ভুক্তভোগী মানুষের স্বার্থ বিরোধী, সে ব্যাপারে পিবিটি জনস্বার্থ মামলা একাধিক করে এবং চেষ্টা করে সেই নীতি পরিবর্তনের কথা কর্তৃপক্ষের কানে পৌঁছে দেওয়া এবং যথাসময়ে সেটা কর্তৃপক্ষের নজরে আনা, এটা নিরন্তরভাবে পিবিটি করে চলেছেন। এছাড়া আরেকটা বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই যে আজকের দিনে প্রায় অসম্ভব এবং মানুষ বিশ্বাসই করতে চায় না যে পিবিটি এই সমস্ত কর্মকাণ্ড ভুক্তভোগী মানুষের জন্য করতে গিয়ে কারো কাছে কখনো একটি পয়সা দাবি করেনি এবং করছেও না। এছাড়া পিবিটি কারোর কাছ থেকে কোনো সরকার বেসরকারি প্রতিষ্ঠান কারোর থেকে কখনো 1 পয়সাও গ্রহণ করেননি এবং এসব না করে পিবিটি আজকে 22তম প্রতিষ্ঠা দিবসে এসে আপনাদের সামনে দাঁড়াতে পারছে এবং ইদানিং যোগাযোগ হয়, উনি যোগাযোগ করেন, উনি বলবেন ওনার কথায় আমি বলতে চাই না। উনি যে মৃত্যু হয়েছেন খুব জঘন্যভাবে এবং তার বক্তব্য ওনার মুখ থেকেই শুনবেন। আমি আশা করছি উনি জয়েন করতে পারবেন, উনি চেষ্টা করছেন। উনি এই মুহূর্তে দিল্লিতে আছেন, আপনারা ইউ ক্যান ডু। আমি শিওর ওখানে বহু ভিকটিম যারা এসছেন তাদের কথাও তাদের নিজেদের মুখে শুনুন আপনারা, এবং তারপরে আই উইল কাম ব্যাক। আমি বক্তব্য রাখবো এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নের উত্তর নিশ্চয় দেবো। ভিকটিমের জন্য আমি অনেকে এখানে উপস্থিত আছেন যারা এদের পয়সা দিয়েছেন, সময় দিয়েছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে জাস্টিস নট বিন ডান। আমাদের একসঙ্গে থাকতে হবে, সোসাইটিকে আরো বাড়িয়ে নিয়ে যেতে হবে। অনেক কাজ থেকে যায়, আমাদের সংস্থার সঙ্গে যোগাযোগ করলে তারা এগিয়ে দেন। আপনারা আসুন, একসঙ্গে আমরা হাতে হাত ধরে আগামী দিনের পথটা তৈরি করি। ঘটনাটা ঘটেছে 13ই জানুয়ারি এই এবছরই। আমি একটু পাজামাটা আমার লম্বা ছিল, সেটা কারণে চপ্পলে একটু লেগে আমি পড়ে গিয়েছিলাম, হাঁটুতে ব্যথা পেয়েছিলাম বিকেলের দিকে। তো আমি হাঁটুতে ব্যথা পেয়েছি, আমি হেঁটেছি, বাড়িতে ঘরে হেঁটেছি। অবশ্যই আমি হিপ রিপ্লেসমেন্টের প্রশ্ন ওঠে না, আমি ইন্টারনাল ফিক্সেশনে রাজি। মানে মোটর স্ক্রু দিয়ে ইয়ে লাগিয়ে দেবে, নেক ফিমারটাকে জোড়া লাগিয়ে দেবে। তো আমাকে বললো তাহলে আপনি ভর্তি হতে হবে এখন। তো আমি ভর্তি হলাম, আমাকে রুমে নিতে নিতে রাত 1টা বাজলো। তো আমি খুব এক্সস্টেড ছিলাম, কিন্তু আমার হাঁটুর পেইনও চলে গিয়েছিল। আমার হিপে তো কোনো প্রশ্ন পেইন তো ছিলই না, কখনোই ছিল না। আর আমার কোনো আর্থ্রাইটিস নেই, কোনো রকমের জয়েন্ট প্রবলেম নেই, কিচ্ছু নেই। আমি we are doing there.
যেই হোক, তবে এই যেটা ওনার ক্ষেত্রে হয়েছে, ওনার মানে পরিচিতি আছে, তার সত্ত্বেও যদিও উনি যেটা বললেন পরিচিতিরা বলেনি, তাহলে হয়তো এই জবাইটা হতো না। কিন্তু আজকে এইটা কিন্তু আপনাদের যে কারোর সঙ্গে হতে পারে, যে কারোর সঙ্গে, বড় লোক গরিব লোক কোনো ফারাক নেই। উনি যেটা বললেন ফ্র্যাকচার হয়েছে, যে ওই ফ্র্যাকচার হলেও এরা ট্রিটমেন্ট ছিল না। আর কত বড় অডাসিটি ডাক্তারের হয়, আমি সেকেন্ড থার্ড ওপিনিয়ন নিয়ে নিয়েছি। সেকেন্ড ওপিনিয়ন রুগী নেবে, রুগীর বাড়ির লোক নেবে, সে বলছে আপনার কিছু ভাবতে হবে না। আচ্ছা, তারপর আমি বোন ডেন্সিটি টেস্ট করিয়েছি মহাজান থেকে, সবচেয়ে বড় ইমেজ সেন্টার এখানে। এখানে লেখা কোনো রকমের ইয়ে নেই, অস্টিওপোরোসিস নেই, অস্টিওপেনিয়া কিচ্ছু নেই, আমার বোন একেবারে নরমাল। কিন্তু আমার ডিস্টেন্স সামারিতে এটা এখানে ধরা পড়ে যাবেন বলে যে ওরা অস্টিওপোরোসিস আছে। আমাকে কিন্তু অপারেশন করার জন্য বলেছে সিভিয়ার অস্টিওপোরোসিস, যে বাঙালি ডাক্তার ওকেও বলেছে সিভিয়ার অস্টিওপোরোসিস, ও বিশ্বাস করেছে। এখন কথা হচ্ছে, আচ্ছা, 2 তারিখে ভর্তি হয়, 3 তারিখে ডক্টর ধ্রুবজ্যোতি ভৌমিক ওনার অপারেশন করে এবং 2 ঘন্টা ধরে গলব্লাডার স্টোন অপারেশন করা হয়। বিকেলবেলা যখন 2 ঘন্টা পর তাকে ওটিতে থেকে বের করা হয়, তখন আমরা দেখি যে তার তলপেটে একটা মোটা ব্যান্ডেজ এবং সেখানে 4টে ড্রেন পাইপ লাগানো। আচ্ছা, তারপরে আমরা সঙ্গে সঙ্গে ছেলেকে জিজ্ঞেস করি, বলে অসহ্য পেটে যন্ত্রণা এবং কনস্ট্যান্ট সেই ড্রেন পাইপ দিয়ে ফ্লুইড বেরোতে থাকে, লিকুইড ফ্লুইড, এত বেশি ফ্লুইড যে তার বিছনার চাদর, তার ড্রেস সমস্ত ভিজে যেতে থাকে। বিকেলবেলা আমরা ডাক্তারবাবুর সাথে কথা বলি, ফোনে কথা বলি, ডাক্তারবাবু বলেন আপনি অতি রূঢ় ব্যবহার করেন আমার সঙ্গে এবং বলেন আপনি আপনার ফোন নাম্বারটা কোথা থেকে পেলেন। এইভাবে 4 দিন ওকে হাই ডোজের শ্বাসকষ্ট শুরু হয় প্রচন্ড পরের দিন থেকে এবং হাই ফিভার শুরু হয়। প্রচন্ড রকমের শ্বাসকষ্ট হওয়ার জন্য অক্সিজেন সাপোর্ট দিতে থাকে এবং প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। 7 তারিখে আমরা ওকে বাড়িতে নিয়ে আসি বিকেল 4টের সময়। 3 ঘন্টা পর আমার ছেলে মারা যায়। অ্যাম্বুলেন্স আসে কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি। 2 দিন পর আমি পিবিটির সন্ধান পাই এবং পিবিটির মানুষরূপী ভগবান ডক্টর কুণাল সাহার সাথে আমি পিবিটির অফিসে গিয়ে সাক্ষাৎ করি। উনি আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং যা যা আমাদের ওনার কাছে বলেছে, ওনার নির্দেশ মতো আমি চলছি। পিবিটির কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ আমি তখন দিশেহারা, আমি কোথায় যাবো, কি করবো আমি জানি না। আমার একমাত্র সন্তান আমার ছেলে। তারপর আমি সমস্ত সংবাদপত্র দেখা যাওয়া, যেখানে প্রেসের লোকেরা আছে, সবার কাছে আমি বিনীত অনুরোধ জানাই, আর কোনো মায়ের কলজা নেই আমাদের খালি দাঁড়ায়। আপনারা একটু দেখুন, আমি চরম থেকে চরমতর শাস্তি চাইছি। ডক্টর ধ্রুবজ্যোতি ভৌমিক প্রফেসর ফটিস হসপিটালের ডাক্তার এবং উনি শিশু মঙ্গলেও বসেন এবং ফটিস হসপিটাল ওনাকে প্রচন্ড ভাবে কাট করার চেষ্টা করেন, প্রবল ভাবে তাকে প্রজেক্ট দেওয়ার চেষ্টা করেন। আমি এবিপির ঝিরাম করঞ্জাইয়ের কাছ থেকে, আমার ভাই ওখানে ওই একই অফিসে কাজ করে নিচের বিল্ডিং এ, ওখান থেকে আমি ডক্টর কুণাল সাহার অ্যাড্রেস পাই এবং ওনার সাথে আমি যোগাযোগ করি। পিবিটির কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি জানি না কতদূর সাকসেস আমি পাবো। আপনাদের হেল্প চান, তাদের কিভাবে আপনারা সহযোগিতা করেন? প্রাথমিকভাবে তাদেরকে একটা ফর্ম দিয়ে দেওয়া হয়, যে যার দ্বারা 72 ঘন্টার ভেতরে মেডিকেল রেকর্ডস পাওয়া যায়। কারণ মেডিকেল রেকর্ডস ছাড়া প্রাথমিকভাবে চিকিৎসার অবহেলা বা গাফিলতি নির্ধারণ করা যায় না। সেই মেডিকেল রেকর্ডসটা প্রথমে আমরা জোগাড় করতে বলি, তারপর মেডিকেল রেকর্ডস জোগাড় করার পর আমরা বলি মেডিকেল কাউন্সিলে অভিযোগ জানাতে চিকিৎসকের বিরুদ্ধে। মানে চিকিৎসকের গাফিলতি যদি তুলে ধরতে হয়, তাহলে সেখানে মেডিকেল কাউন্সিল একমাত্র জায়গা যারা চিকিৎসকের লাইসেন্স বাতিল করতে পারে। সেই জন্যে মেডিকেল কাউন্সিলে অভিযোগটা জানাতে বলি। আর কনজিউমার আদালতে আমরা একটা কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে, মানে একটা মামলা 2019 এখন বদলে হয়েছে, এই 2019 অনুযায়ী আমরা কনজিউমার আদালতে মামলা করতে বলি। তো সাধারণ মানুষ কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করে? কোনো আপনাদের ওয়েবসাইট বা কোনো আমাদের ওয়েবসাইট pbtindia.com, www.pbtindia.com। এছাড়া
এই যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় সংবাদপত্রে বিভিন্ন সময়, এই বিজ্ঞাপনের কাটিং দেখেও তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিফোন নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে, সব কিছুই আছে। তো এতদিন পর্যন্ত একটা কতগুলো কেস এখনো পর্যন্ত যেগুলো সাকসেসের মুখে আছে? সাকসেসের মুখে আছে এইভাবে তো বলা যায় না, এখনও প্রত্যেকটা ক্ষেত্রেই প্রায় লড়াই চলছে। হ্যাঁ, দু একটা ক্ষেত্রে নিম্ন আদালতে কিছু সাফল্য পাওয়া গেছে, কিন্তু পরবর্তীকালে উচ্চতর আদালতে তারা অপরপক্ষ অ্যাপিল নিয়ে পৌঁছে গেছে, অতএব সেই মামলা এখনও চলছে। যেভাবে আমার নিজের কেস 22 বছর চলছে, এখন সুপ্রিম কোর্টে আছে। সুপ্রিম কোর্টে 2015 সাল থেকে এখনও রয়েছে, এখনও লিস্টে আসেনি। তো এইভাবেই চলছে, কিন্তু লড়াই আমরা চালিয়ে যেতে বলি, কারণ আজকে আপনি লড়াই করলে আর একজনের ছেলে বা মেয়ে বা বাবা বা মা বা বোন তারা কেউ মারা যাবে না, কারণ সেই চিকিৎসক সতর্ক হয়ে যাবে। আচ্ছা, আর এরকম কেস তো নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত সমস্ত প্রাইভেট হসপিটাল, সরকারি হসপিটাল সব কিছুর মধ্যেই আছে। তো এই বড় বড় নামের সঙ্গে যখন আপনারা তাদের এগেনস্টে কোনো কথা বলেন, তাহলে সেগুলো তখন আপনাদের কোনো ইম্প্যাক্ট পড়ে না তার উপরে? এখনো পর্যন্ত কোনো ইম্প্যাক্ট দেখা যায়নি, বরঞ্চ উল্টো হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অনগোয়িং ট্রিটমেন্ট যেখানে চলছিল সেখানে যদি কিছু অসুবিধা হয়ে থাকে, সেই ভুক্তভোগী মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করাতে তার খরচ অনেক কমে গেছে, প্রায় অর্ধেকের কম হয়ে গেছে। এইটুকু হয়ে গেছে বা হচ্ছে, এটা আমরা জানি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মিহির ব্যানার্জি, আমি ভাইস প্রেসিডেন্ট, পিপল ফর বেটার ট্রিটমেন্ট।